পয়সায় 10টা। ওহো, একদম টাকাই দিছে। আমি কাল পয়সায় 12টা আনলাম আর আপনি কিনা 10টা। আরে নাহি না, এ হলো খাঁটি পদ্মার ইলিশ। এর চেকনাই দেখেছেন? এর স্বাদই আলাদা। আচ্ছা, তাই বুঝি? বেশ বেশ, তাইলে বৌমারে কইবেন আমার লাগে একটু রাইতা দিতে। পরে কাজের লোক দিয়া আমার বাড়ি পাঠাইয়া দিলেই হইব। একটু সাইখা দেখুন। হ্যাঁ, দিমু না কেন? দিমু, ইলিশের আঁশ দিমু। আমার পয়সা দিয়ে কিনা ইলিশ ছাঁটা। কিছু কইলেন নাকি মন্ত্রী মশাই? দিমু, ইলিশ পাঠাইয়া দিমু। বেশ বেশ। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে গিয়ে বলতে হবে সর্ষে বাটা দিয়ে ইলিশ রাখতে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কি ভাবছেন? ইলিশ নিয়ে যাচ্ছেন বুঝি? না না, মানে এই আর কি। কেন বলুন তো? বলছি কত দিলেন? বেশ সস্তা না? হ্যাঁ, মানে একদম জলের দাম। তাহলে কবে হচ্ছে ইলিশ ভোজ? আমার সাধ্যে। বেশ বেশ, কাল প্রাতে আমি হাজির হয়ে যাব। আজ তাহলে বিদায় দিন, কাল দেখা হবে। আসুন। আরে মন্ত্রী মশাই যে, কি বড় ইলিশ কিনেছেন দেখছি, সস্তা বুঝি? হ্যাঁ হ্যাঁ, সস্তা, তবে বিনা পয়সায় নয়। যা বাবা, এ তো আচ্ছা ঝামেলা। আমি আবার কবে বললুম যে ইলিশ বিনা পয়সায় পাওয়া যাচ্ছে? বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার। উফ, বাঁচলুম, আর কাউকে উত্তর দিতে হবে না। দেখি দেখি, কি সুন্দর ইলিশ গো। কত নিল গো? নিশ্চয় একটু সস্তায় পেয়েছো। উফ, সস্তায় মেরে ফেললেন। সবার মুখে একই কথা, সস্তা সস্তা সস্তা। সস্তা নিকুচি করেছে। মহারাজ, আজ জালে যে ইলিশগুলো ধরা পড়েছে, অত বড় ইলিশ জীবনে দেখিনি। মহারাজ, সত্যি বলছি। থামুন তো, আপনি মহামন্ত্রী না মাছের কারবারি? আমি দুঃখিত, এটা যে ইলিশের সময় তা আমি ভুলেই গিয়েছিলাম। এখন কেউ এই গল্প বন্ধ করতে পারবে না। আচ্ছা মন্ত্রী, রাজপ্রাসাদ থেকে বাজার তো বেশ দূরে। হ্যাঁ মহারাজ, খানিকটা দূর তো বটে। কেউ ইলিশ কিনলে রাস্তার মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা গোপাল, 10 মিনিটের জন্য এই ইলিশের গল্প বন্ধ করতে পারবে? মহারাজ, এটা কোনো কঠিন কাজ নয়। বেশ, দেখো গোপাল, তুমি যদি বাজার থেকে একটা বেশ বড় ইলিশ মাছ প্রকাশ্য রাজপথ দিয়ে কিনে আনতে পারো, আর কেউ যদি ওই মাছ সম্বন্ধে কোনো প্রশ্ন না করে, তাহলে তুমি 100 টাকা পুরস্কার পাবে। কি তুমি রাজি? আমি রাজি মহারাজ। গোপাল, আজ তুমি মহারাজের কাছে ঠকবে, আর 100 টাকার পুরস্কারও যাবে। আমাকে মাছের দাম দিন। আমি তোমার অপেক্ষায় রইলুম। আমি এই গেলুম আর এই এলুম। বারে বারে গোপাল রে। কি গো, পাগল হলে নাকি? এইসব ছাই ভুষো মারছো কেন?
সাচ্ছি গো সাচ্ছি, মাছ কিনতে যাব তো তাই সাচ্ছি। ওগো তুমি কি পাগল হলে নাকি? না গো না, যখন 100 টাকা হাতে দেব তখন বুঝবে এ সাজের মহিমা। আরে একটা পাগল আসছে। এ তো মনে হচ্ছে গোপাল ভাঁড়। এইভাবে রাজপ্রাসাদে ঢোকা যাবে না। মহারাজের আদেশ আছে। আটকাও লোকটাকে। আগে হুজুর, আপনি ভুল করছেন, ও লোক নয়, ও গোপাল। রাজসভায় এভাবে কেন? মহারাজ বোধহয় ভুলে গেছেন। ভুলে গেছি? কি ব্যাপার বলো তো? মহারাজ, ইলিশ এনেছি মহারাজ। রাস্তায় কেউ কোনো ইলিশ সম্পর্কে প্রশ্ন করেছে কিনা লোকজনকে জিজ্ঞেস করুন। এখন আমার পুরস্কার 100 টাকা। সবর করো, আমি খোঁজ খবর নিই। গোপাল, সত্যি তোমার কোনো তুলনা নেই। সারা রাস্তা লোকে তো তোমার এই দিগম্বর দৃশ্য দেখে চোখ চাপা দিয়েছে। প্রশ্ন করবার সুযোগ কোথায়? আচ্ছা গোপাল, তুমি পারলে এই অবস্থায় আসতে? বলুন সভাসদেরা, টাকা আগে না লজ্জা আগে? এই নাও তোমার পুরস্কার, 100 টাকা আর মাছটা। একটু বাকি আছে, মাছ কেনার বাকি পয়সা ফেরত দিই, হিসেবের করি তো। তুমি শুধু ভাঁড় নও গোপাল, তুমি সৎ বটে। সভা পণ্ডিত, কৃপণের সংজ্ঞাটা কি? মহারাজ, সংজ্ঞাটা খুবই সোজা। যেমন নিজের গাঁটের কড়ি যে খরচ করতে চায় না, সেই হচ্ছে কৃপণ। আচ্ছা পণ্ডিত, কৃপণ কত রকমের আছে? মহারাজ, আমার জানা 3 প্রকার। যেমন 1 রাম কিপ্টে, 2 হার কিপ্টে, আর 3 হচ্ছে জাত কিপ্টে। ঠিক আছে, একটু খুলে বলুন তো। রাম কিপ্টে হচ্ছে আছে তবু নেই নেই বলা স্বভাব। হার কিপ্টে হচ্ছে দিতে বুক ফেটে যায়। আর জাত কিপ্টে হচ্ছে বংশ পরম্পরায় চলে আসে। বুঝলুম। আর গোপাল, তোমার কি মত? মহারাজ, ও বলবে কি করে? ও তো ঘুমোচ্ছে। ওহে গোপাল, মহারাজ ডাকছেন তোমাকে। বলুন, আমি শুনছি। ঘুমোচ্ছি না, শুধু ভাবছি। শুধু ভাবলে চলবে না, মহারাজ তোমার মত জানতে চাইছে। মহারাজ, শুধু ভাবছি আমি কোন দলে পড়ছি, কারণ আমার নামেও তো এই অপবাদ আছে, তাই না? তুমি কোন দলে পড়ছো? মহারাজ, পণ্ডিত অনেক উচ্চ স্তরের আর আমি অনেক নিম্ন স্তরের। কি বললি গোপাল? আমি কৃপণ আর তুই কে? আরে বাপু, সবাই কৃপণ, কেউ কম কেউ বেশি। চুপ করো সবাই। শোনো গোপাল, আমার এক কৃপণ বিধবা পিসিমা আছে। তুমি যদি পিসিমার কাছ থেকে কিছু টাকা আনতে পারো, তাহলে তুমি পুরস্কার পাবে। মহারাজ, আপনার ওই পিসিমার কাছ থেকে ও করো
ফটর ফটর তো করছো, পারবে তুমি? মহারাজ মহারাজ, হুজুর আমি রাজি, কালই আমি যাচ্ছি, কিন্তু পুরস্কার দিতে কৃপণতা করবেন না তো? গোপাল, কাজটা করে দেখাও আগে। এবারে ব্যাটা খুব জব্দ হবে। কাজ হলেই তবে পুরস্কার, নইলে কিন্তু তিরস্কার। তাই গোপাল চলল তার পিসির বাড়ি। কই হে দোকানি, এক পোয়া চিংড়ি মাছ দাও তো। এক পোয়া মাত্র? কতটুকু হবে? ভাজলে তো একদম কমে যাবে। তাতে আপনি কি খাবেন, আর আপনার ছেলে বউ কি খাবে? আমার কাছে ওই যথেষ্ট, দাও তো দেখি। গিন্নি, ও গিন্নি, এই মাছগুলো বেশ শুকনো করে ভেজে দাও তো। আপদ অবেলায় মাছ দিয়ে হাজির, শুকনো করে ভেজে দাও। আপনার মতো জানো গিন্নি, এতেই আসবে নগদ পুরস্কার। পুরস্কার পাবে? বলো কি গো, কি করে? পরে শুনো, আগে কাজটা করে দাও, আজই আমায় যেতে হবে। নিজে না খেয়ে নিয়ে যাবে? তিনি বাবু ঢঙের কথা। ওই গো, দেরি করো না, ভাজা মাছগুলো দাও, অনেকটা পথ যেতে হবে। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নাও, এ কি করছো? খুঁটে বাঁধছো কেন? লুকিয়ে নিতে হবে তো। যাক বাবা, রওনা দিয়ে এবার। তৈরি থেকো গিন্নি। দুগা দুগা, পুরস্কারটা যেন পাই মা, টুক রেখো মা। পিসি, ও পিসি, দরজাটা খোলো, আমি গোপাল। এই হচ্ছে টিপটেপ পিসি। কি হয়েছে? হাসছিস কেন? আর কদিন, মাত্র 3 মাস, তারপর সব শেষ, মানে আমি শেষ। আচ্ছা, ও কি কথা? হ্যাঁ গো পিসি, রাজ জ্যোতিষী বলেছে মাত্র 3 মাস তোমার পরমায়ু। এ কি রে? আহা, মাথাটা শেষ হয়ে যাবে। আর কি করবি বল, কপালে লিখন তো। তাই তো মনের শেষ ইচ্ছা পূরণ করতে আসা। তোর কি ইচ্ছা বল? বেশি কিছু নয়, আমার মনের বাসনা তোমার পাতের প্রসাদ খাবো, তুমি না বলো না। গরিব পিসি, তো মুঠো ভাত খাবি, এতে আমি খুশি। পিসি কি রেঁধেছো বলো? বিধবা মানুষ, তাও আবার গরিব, শুধু খুদের ভাত আর লাউ ঘন্ট। আহ, খাসা হবে তোমার পাতের প্রসাদ। তুমি খেতে বসো, আমি দেখি, একটু বেশি করে রেখো কিন্তু। এই বসলু, নে, আমি উঠলেই তুই বসবি। হয়েছে, এবার বসি। এই বস, এই নে। আহা, কি সুন্দর তোমার লাউ চিংড়িটা। এই কোথায় দেখি? আমি বিধবা, ওসব কি খেতে আছে? এই তো চিংড়ি, বিধবা হয়ে তুমি মাছ খাচ্ছ, লোকে শুনবে কি হবে বলো তো? সর্বনাশ হয়ে গেল রে গোপাল, সর্বনাশ হয়ে গেল। সবে তো শুরু পিসি, শেষ কোথায় কে জানে। তবে হ্যাঁ, আমি ছাড়া আর কেউ দেখেনি এই লক্ষ্যে। বাবা গোপাল, কাউকে কিছু বলিস না বাবা। আচ্ছা, রাজা জিজ্ঞাসা করলে কি করে মিথ্যে বলবো? আমার জন্য না হয় মিথ্যা বললি। তা নয় বললুম, কিন্তু ওপরে কি মিথ্যে বলা যাবে? তোকে কটা টাকা দিচ্ছি, কাউকে বলিস না বাছা। এই মাত্র কটা টাকার জন্যে? হবে না বাবু, যদি কিছু বেশি পেতুম তাও না হয়
মনকে বোঝাতুম। তোকে একটু বেশি দিচ্ছি। মহারাজকে বলিস না বাবা, আমার মান বাঁচা বাবা। তোমার বটুয়াটা আমাকে দাও, গুনে দেখি। কি আর করা যাবে, তোমার সম্মান বলে কথা। যা ছিল সব দিলুম, দেখিস কথা রাখিস বাচ্চা। দেখো পিসি, কথা যখন দিয়েছি তার নচ্চর হবে। আগে তো মহারাজকে সামলাই, উপরের কথা পরে ভাববো। কি হলো, জব্দ হয়েছে তো? তোমার ভোঁতা মুখটা দেখেই মালুম হচ্ছে। মুখটা সত্যি ভোঁতা। কেন জানেন? কেন কেন? আপনার পিসি এই টাকা দিয়েছেন আপনাকে কথাটা না বলার জন্য, তাই ভাবছি। বলো বলো, বলে ফেলো, পিসিকে পরে আমি বুঝিয়ে দেব। হাত ধুতে পিসি যেই বাইরে গেছে অমনি লাউ ঘন্টতে দিলাম চিংড়ি মিশিয়ে, ব্যাস কেল্লা ফতে। তারপর তারপর যেই ঘন্টতে চিংড়ি দেখা অমনি পিসির চোখ কপালে উঠলো। আপনাকে না বলার জন্য দিল এই ঘুষ। তুমি তো কথাটা বলেই ফেললে। আপনার পুরস্কারের লোভ সামলাতে পারলুম না, একেবারে দুটো লাভ। পুরস্কার অবশ্যই পাবে, কিন্তু বিশ্বাসঘাতকতার জন্য কিছু কাটা যাবে। আপনি জিজ্ঞাসা করলেন তাই বললুম, আমার দোষটা কোথায়? কাটার প্রশ্ন উঠছে কেন? কাটবো না, পুরোটাই পাবে। এটা তোমার বুদ্ধির পারিশ্রমিক, এতে কোনো কৃপণতা করবো না। সত্য জলে নরম ছোলা হাজার ফুটো গলে তখন তাকে ছাড়া চলে না রে, চলে না। একই রে বাবা, এ তো মহা শূন্যে চলে এলাম। মনে হচ্ছে রাস্তা ভুল করেছি। কাউকে জিজ্ঞেস করতে পারলে ভালো হতো, স্বর্গটা যে কোথায় গেল। সর্বমুখী জায়গাতেই আছে, আপনিও ঠিক পথে যাচ্ছেন। কে 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 উত্তর দিল কে? কাউকে তো দেখছি না। কে বাবা তুমি? আমার নাম ক্রিম ক্রিম। কি বললে? ক্রিম নয়, আমার নাম ক্রিম ক্রিম। সেটা কি বস্তু? আমি হলাম স্যাটেলাইট অডিও সিস্টেম। সে তুমি বুঝবে না, আমরা তোমার যুগের থেকে অনেক এগিয়ে আছি। মানুষের মৃত্যুর পর তার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিই। জানকি তুমি যেই হও, এবার বলো তো বাপু, ওই ঝাঁটার মতো জিনিসটা কি? ওটার নাম ধূমকেতু, ওর পাশে হলো উল্কা। ওই চেনে বাঁধা মুন্ডুটা কি? ও হলো রাহু। দেবরাজ ইন্দ্র ওকে মাঝে মাঝে ছেড়ে দেন, তখনই ও সূর্য আর চন্দ্রকে খেতে ছোটে। দূরে ওই সুন্দর জায়গাটা কি? ওটা নন্দন কানন, দেবতাদের বাগান। বাহ, গাছপালাগুলো তো বেশ সুন্দর। তুই একটা পৃথিবীতে নিয়ে যাওয়া যাবে না? না, এগুলো সবই মায়া, স্বর্গের বাইরে এর কোনো অস্তিত্ব আরও এরকম ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করুন। এগুলো কিন্তু কপিরাইট ভিডিও। ঠিক আছে, যারা অরিজিনাল ভিডিও বানিয়েছে তাদেরকে ধন্যবাদ। আমি কিন্তু কপিরাইট করছি। দেবতা, তুমি মানসিক চোখ দিয়ে ওদের দেখতে পাবে না। ওরা দেবরাজ ইন্দ্রের 10,000তম বিবাহ বার্ষিকীতে যাচ্ছেন। ইস, এতটা এসো দেবতা দর্শন হলো না, তাহলে আর এখানে ঘুরে বেরিয়ে লাভ কি? চলো যমরাজের কাছেই যাই। আবার তুমি? স্বর্গ ভালো লাগলো না বুঝি? না, দেবতাদেরকেই দেখতে পেলাম না, আর গিন্নির জন্য না মনটা কেমন কেমন করছি। 2 দিন হয়ে গেল, এবার একটু গিন্নিকে দেখে আসি। তুমি পৃথিবীতে গেলেও কেউ তোমাকে দেখতে পাবে না হে, সবাই ভাববে তুমি ভূত। সে তো আরো ভালো, আরো বেশি মজা হবে। যাই তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই, এক্ষুনি যাও। চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত, চালটা কিরকম দিলাম বলো? হুজুর, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, ওর বাড়ির লোকেরা যখন ওকে ভূত ভাববে তখন ব্যাটা কেমন জব্দ হবে বলো তো? হুজুরের জবাব নেই। এই তো বাড়ি এসে গেছি। সারা বাড়ি কেমন
কেমন পরিপাটি করে গোছানো সাজানো। ওই তো দেওয়ালে আমার ছবি, মালা দিয়ে কি সুন্দর লাগছে গো। কিন্তু গিন্নি কোথায়? ওহ, সেই রান্নাঘর আমার সব থেকে প্রিয় জায়গা। এখানে বসেই গিন্নির হাতে কত পিঠে পুলি খেয়েছি। আর সেই ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, আর সেই লাউ চচ্চড়ি। ও, আমার জিভে জল এসে যাচ্ছে রে। বেচারা গিন্নি এখন বিধবা, তাই মাছ মাংস তো কিছুই খেতে পারবে না। ওর জন্য বড় দুঃখ হয়। কিন্তু কিন্তু গিন্নি তো এখানেও নেই। কোথায় গেল? ওই তো, হ্যাঁ ঠিক ধরেছি, ভাড়ার ঘরে বসে কাঁদছে। আহ, বেচারি মাছ মাংস না খেয়ে খেয়ে এই কদিনে কেমন যেন শুকনো হয়ে গেছে। কিন্তু ওদিকে ফিরে কি করছে? হ্যাঁ, কিন্তু খাচ্ছি, হবিষ্যি করছে বেচারি। একটু কাছে গিয়ে দেখি তো। আজকে লাউ চিংড়িটা যা হয়েছে না, জব্বর। শুধু একটু ঝালটা বেশি হয়েছে, তাই ঝালের চোটে একেবারে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ভালোই হলো বাবা, লোকে ভাববে আমি আমার স্বামীর দুঃখে কাঁদছি। কেউ যদি আসে তাহলে বাটিটা লুকিয়ে রেখে গলা ছেড়ে কাঁদতে শুরু করব। কেমন মজা! তবে রে বেটা, এই তোমার আমার উপরে ভালোবাসা, আমি ওদিকে তোমার জন্য জমালয় থেকে নেমে এলাম। তবে রে, লাউ চিংড়ি খাওয়া বার কর। এই মানে কি? আশেপাশে কেউ তো নেই? ভূত নাকি? ওরে বাবা রে, ওরে ন্যাপা, তোরা কোথায় গেলি রে? ভূতে আমার ঘাড় যে মুটকে দিল রে। এমন ভয় পেয়েছে এখন, 4 দিন ঠক 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 করে কমবে। এখন ছেলে মেয়ে দুটোর কি অবস্থা দেখতে হয়। এই টেপি, এই চাবির গোছাটা তুই কোত্থেকে নিয়ে এলি রে? এটা তো বাবা সিন্ধুকের চাবি নয়। যা বাবা, এটাই তো বাবার বিছানার বালিশের তলায় ছিল। যা করার মা আসার আগেই করতে হবে। দরকার হলে সিন্ধুক ভেঙে টাকা নেবো। বেশি খরচপাতি একদম করলে চলবে না। তা তো বটেই। কাল রাজবাড়ি থেকে শ্রাদ্ধের টাকাটা চেয়ে আনবো, তারপর একদম তার সিকি ভাগ খরচা করবো, বুঝেছিস? একদম ঠিক। যে মানুষ মরে গেছে তার জন্য আবার বাজে খরচা করে লাভ কি? বরং টাকাটা দুজনে মিলে ভাগ করে নেব। বাবার টাকা তো ছেলে মেয়েরাই নেয়, তাই না? ঠিক বলেছিস। বেটারা আমার পারলৌকিক কাজেও টাকার বাঁটোয়ারা করছে। দাঁড়াও, এদের ভূত সেজে উচিত শিক্ষা দিতে হবে। এই, তোরা কি ভেবেছিস তোদের বাবা নেই তাই যা খুশি করবি? এই আমি তোদের কাছেই দাঁড়িয়ে, বেশি বেগরবাই করলে ঘাড় মোটকে ভূত করে জমালয়ে চালান করে দেব। এই যে বাবার গলা রে, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, বাঁচাও গো। নাও চলো এবার রাজসভায়, একবার দেখেই আসি সেখানে কি খেল হচ্ছে। আরে, আমার জায়গায় পায়ের ওপর পা তুলে কে যেন বসে আছে। ব্যাটাকে চেনা চেনা মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো। আরে এই যে সেই বেটা ভগবান আমার জায়গায় বসে বেটা মাতব্বরি করছে। বেটাকে একবার তাড়িয়েছিলাম, আবার উড়ে এসে ঝুলে বসেছে। ওদিকে ওই হতচ্ছাড়া হারু পণ্ডিত ওর সাথে তালে তাল দিচ্ছে। একবার দেখি তো ওরা কি কথা বলছে। গোপাল বেটা টেসে গিয়ে খুব ভালোই হয়েছে। বেঁচে থাকতে বেটা আমাকে কম জ্বালিয়েছে। বেঁচেছি এখন। বলুন। আরে ওর মতো নচ্ছার কি আর স্বর্গে যাবে? বেটা নির্ঘাত নরকে। আমাকে বলতো কিনা গরু পণ্ডিত। নে এবারে বোঝ। যা বলেছেন। ওহ,
তো আর সহ্য করা যায় না। বেটারা ফাঁকা পেয়েছে কি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তোরা দেখাচ্ছি মজা। দেখি আমার টিকি ধরে টানে কি। ওরে বাবা মেরে ফেললো রে। ওরে বাবা রে, ভূত নাকি? ওরে বাবা রে, কে জোরে টিকি ধরে টানছে গো। কি হলো পণ্ডিত মশাই, আপনি এরকম করছেন কেন? ওরে বাবা, এই কে যেন আমার জ্বর মারলো। ওরে বাবা রে, ওরে ছেড়ে দে রে। ওরে বাবা রে, ছেড়ে দে না রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাপ রে বাপ। জমালয়ে যাই। কি হে গোপাল, তোমার পৃথিবী দেখার স্বাদ মিটলো? আমার সাধ না মিটিল, আশা না পুরিল, ঘোরাঘুরি সার হলো মা, ঘোরাঘুরি সার হলো মা। হু হু, কান গেল। তোমার হেড়ে গলায় গান থামাও বাবা। একটু মাকে ডাকতে দেবেন না যমরাজ? শোনো, তোমার হাতে সময় অল্প, এখন তাড়াতাড়ি কি চাই বলে ফেলো। শুধু একটা অনুরোধ, ওই হেড়ে গলায় আর গান দয়া করে করো না, কানের সব খোল বেরিয়ে গেল। না বলো তো কি চাই। এবার একবার সশরীরে নরকটা দেখে আসি হুজুর। আরে ওখানেই তো তোমার ভাগ্য ঝুলছে। ও মশাই, আপনাকে কে ফোড়ন কাটতে বলেছে? কোথায় গিয়ে কি করবো সে আমি বুঝবো? ওই আবার তোমাদের ঝগড়া শুরু হলো। ওরে, কে কোথায় আছিস? গোপালকে তাড়াতাড়ি নরক দেখিয়ে আন। আপাতত এই ঝগড়া থেকে তো পরিত্রাণ পাই। ওরে বাবা, এই তাহলে নরক! এ কি ভয়ঙ্কর, কি বিভৎস! সহ্য করা যাচ্ছে না। চারিদিকে পচা গলা, বিভৎস গন্ধ। আর মানুষগুলো কিংবা এভাবে বেঁধে রেখেছে কেন? ওদিকে আবার একজনকে গরম তেলে ডোবানো হচ্ছে। ওরে বাবা, ভয়ে আমার হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে বাবা। না, ভাবছি আমার কপালেও কি আছে কে জানে। কাঁদতে ইচ্ছে করছে রে। কেলো আমায় নিয়ে চল, যমরাজের কাছেই নিয়ে চল। চলুন। মন্ত্রী, প্রচন্ড শীত পড়েছে না? হুজুর, এটা মাঘ মাস, শীতের দাপট তো একটু থাকবেই হুজুর। মহারাজ, কথায় আছে না, মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ বাঘও এই শীতকে ভয় পায়। শহরে ঢেড়া পিটিয়ে দাও যে যদি কেউ এই শীতের রাত্রে সারা রাত আকণ্ঠ পুকুরে ডুবে থাকতে পারে, তাকে 1000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। শুনুন মহাশয়রা, মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশ হলো, যদি কেউ এই মাঘ মাসে সারা রাত পুকুরে ডুবে থাকতে পারে তবে তাকে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। মহারাজ, আমি ঘোষণা শুনে এসেছি। মহারাজ, আমি রাজি। আপনি এই বয়সে সারা রাত পুকুরে ডুবে থাকবেন? আপনি কি পাগল? না 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 মহারাজ, আমি পাগল নই। আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে। যদি পুরস্কারের টাকাটা পাই তাহলে তার বিয়ের ব্যবস্থা করতে পারি মহারাজ। ঠিক আছে, চেষ্টা করুন। এই সকলে সাক্ষী রইলেন। এই আমি আকণ্ঠ ডুবে থাকছি। প্রহরী ওর দিকে নজর রাখবে। টাকার দরকারে মানুষকে এমনই পাগল হতে হয়। ভগবান রক্ষা করুন, ভগবান। হুজুর, এবার পুরস্কারের টাকাটা। আচ্ছা ব্রাহ্মণ, এই কনকনে শীতের রাত্রে আপনি কি করে গলা অবধি জলে ডুবেছিলেন? মহারাজ, আকাশে নক্ষত্র টিপ টিপ করে কেমন জ্বলছে, তাই দেখতে দেখতে রাত কেটে গেল। তাহলে তো তুমি পুরস্কারের টাকাটা পাবে না।
সে কি মহারাজ, সে কি দোষটা কোথায়? ওই নক্ষত্রটির আলো দিয়েছে বলেই তো তুমি জলে ডুবে থাকতে পেরেছো। হে ভগবান, হে ভগবান, এ কি বিচার! হে ভগবান! নিয়ম অনুসারে ওই সময় আলো বা অগ্নির তাপ নেওয়া নিষেধ, তাই তুমি ঘোষিত পুরস্কার থেকে বঞ্চিত হলে। গোপাল, গোপাল বাঁচাও ভাই, বাঁচাও ভাই গোপাল। গোপাল বলো তো গোপাল, এটা কি রাজার ন্যায় বিচার গোপাল? গোপাল! শুনলাম সব সভায়, শুনেছি তুমি ন্যায় বিচারে রাজাকে সাহায্য করো, কিন্তু গোপাল তুমি চুপ করে রইলে কেন? আমি কথা দিচ্ছি, আপনার পুরস্কারের টাকা আপনাকে আমি পাইয়ে দেব। আমায় 2 দিন সময় দিন। মন্ত্রী, আজ গোপাল অনুপস্থিত কেন? পেয়াদা পাঠাও। পাঠাচ্ছি হুজুর। পেয়াদা, গোপালের খোঁজ নিয়ে এসো। কি হুজুর, এক্ষুনি খবর আনছি। গোপাল দাদা কোথায়? গোপাল দাদা! এই যে, কি করছো? রাজা ডেকেছেন, এক্ষুনি চলো। তুমি রাজাকে গিয়ে বলো আমি খিচুড়ি রান্না করছি, রান্না শেষ হলেই তবে যাব। আরে এইভাবে কি খিচুড়ি রান্না হয়? ও তুই বুঝবি না রে বাবা, যা করছি সবাই গিয়ে সব খুলে বল। কি এই অদ্ভুত কাণ্ড! আমি এক্ষুনি গিয়ে বলছি। যাই, এক্ষুনি যাই। কি হলো? গোপাল কই? মহারাজ বলল খিচুড়ি রান্না শেষ হলে তবেই আসবে। বাড়ি থেকে কেউ নেই? হুজুর, সবাই বাড়িতে আছে, কিন্তু গোপাল দাদা মাঠের মধ্যে লম্বা বাঁশ পুঁতে তার মাথায় চাল ডাল চাপিয়ে তলাতে খড়ের আগুন করেছে। অদ্ভুত কাণ্ড, এইভাবে খিচুড়ি রান্না! চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি। গোপাল, তুমি বাড়ি ছেড়ে মাঠে কেন? হুজুর, কাজ করছি। কি কাজ করছো? আগে রান্না করছি। মাঠের মধ্যে কি রান্না করছো? মহারাজ, খিচুড়ি রান্না হচ্ছে, দেখছেন না? আচ্ছা গোপাল, তুমি কি পাগল হলে? না মহারাজ, মাথা আমার ঠিকই আছে। আরে বাবা, অত উঁচুতে হাড়ি আর নিচে দিচ্ছ খড়ের জাল, এতে কি খিচুড়ি হবে? হবে মহারাজ, ঠিকই হবে। আরে বাপু, তুমি বুঝছো? ছোটবেলায় স্বামী বিবেকানন্দ কে আপনি? কি বলতে চাইছেন? আমি একজন দিগ্বিজয়ী পণ্ডিত। আপনার বক্তব্যটা কি? আমি আপনার সভায় যে কোনো পণ্ডিতের সাথে শাস্ত্র আলোচনা করতে প্রস্তুত, তবে
একটা শর্ত আছে। কি শর্ত? যদি আমাকে হারাতে পারে তবে সারা জীবন আমি তার দাসত্ব করব, আর যদি কেউ হেরে যায় তাহলে তাকে আমার সারা জীবন দাসত্ব করতে হবে। ঠিক আছে, আমার আতিথ্য গ্রহণ করুন। মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রকে পত্র লিখুন। কিছু বন্ধুরা মাস্টার নেই। মহারাজ, কিছু অঘটন ঘটেছে কি? নবাবের আদেশ অমান্য করি কি করে? ও, তাই সবার মুখ বাংলার পাঁচ হয়ে আছে। মস্করা করো না, উপায় বাতলাও। আমি উপায়? কালই নবাবের দরবারে হাজির হয়ে নবাগত দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করব। পরাজিত তো তুচ্ছ, ওকে মুর্শিদাবাদ থেকে ভাগাবো। বুদ্ধির উপর আমার আস্থা আছে, যাও। ওই পুরনো খাটের একটা পায়াই কাজ হবে, পরে একটা হলুদ রং করা কাপড় জড়াতে হবে। যাই, এবার নিজে একটু পণ্ডিতের মতো সেজে নিই। দেখি নিজেকে পণ্ডিত পণ্ডিত মনে হচ্ছে কিনা। আহ, বেশ সুন্দর লাগছে তো। না, এবার গোপাল পণ্ডিত, চলো নবাবের দরবারে। নবাব, জাহাপনা, গোপাল পণ্ডিতের অভিবাদন গ্রহণ করুন। তুমি কোথা থেকে আসছো? কৃষ্ণনগর রাজসভা থেকে, জাহাপনা। ও, বুঝেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তোমাকে পাঠিয়েছেন। আমি দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধের অনুমতি চাইছি, জাহাপনা। আপনি আসন গ্রহণ করুন এবং বাক্যযুদ্ধ শুরু করুন। পণ্ডিত প্রভাত, আপনার বগলে হলুদ রং করা কাপড়ে জড়ানো ওটা কি পুঁথি? এটি খটাঙ্গ মহাপুরাণের চতুষ্পদের একটি ভগ্নপদ মাত্র। আমি তো জীবনে ওই উদ্ভট নামে কোনো পুরাণ শুনি নাই। আপনার এই ছোট জীবনে আপনি অনেক কিছু শোনেননি অথবা দেখেননি। এবার দেখবেন। আপনার পুঁথিটি একবার দেখাবেন কি? নিশ্চয়ই দেখাবো, তবে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? জাহাপানা,
আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ, তাতে কি হয়েছে? বাক্যযুদ্ধের পক্ষে শুভ তো বটেই। জাহাপানা, আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ, শুভ দিনে কিছু স্মারক গ্রহণ করাও শুভ। কি স্মারক সংগ্রহ করবেন? আপনি মহাপণ্ডিত, আপনার পক্ষকেশ এই পুরাণের পক্ষে শুভ স্মারক। পণ্ডিত প্রবর, আপনি এই ছোট মিনতিটুকু রাখুন। সভাসদ, সকলে ওনার কেশ সংগ্রহ করুন, তাহলে সবার জীবন শুভ হয়ে উঠবে। ওরে বাবারে, মরে গেলুম রে, মরে গেলুম রে বাবা, আর তর্কযুদ্ধের প্রয়োজন নেই, ও মরে গেলুম রে, বাঁচান বাঁচান, মরে গেলুম বাবা, বাঁচান, কি আছেন বাঁচান, মরে গেলুম বাবারে, আর আমার তর্কযুদ্ধের প্রয়োজন নেই, বাবারে বাঁচান। কেশ গোছা সংগ্রহের পর আপনি যদি মুর্শিদাবাদে থাকেন তবেই তো। গোপাল, ফেরত এসেছো? পরাজিত করেছো পণ্ডিতকে? মহারাজ, পণ্ডিত মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছে। খুব ভালো, তোমার খটাঙ্গ পুরাণটা তো একবার দেখাও। এই দেখুন। এটা খাটের পায়া? খাটের পায়া থেকেই তো খটাঙ্গ। তোমার বুদ্ধি তারিফ করতেই হয়। চলে না রে চলে না রে চলে না রে চলে না, তাকে ছাড়া চলে না রে চলে না। মন্ত্রী, প্রচন্ড শীত পড়েছে না? হুজুর, এটা মাঘ মাস, শীতের দাপট তো একটু থাকবেই হুজুর। মহারাজ, কথায় আছে না, মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ বাঘও এই শীতকে ভয় পায়। শহরে ঢেড়া পিটিয়ে দাও যে যদি কেউ এই শীতের রাত্রে সারা রাত আকণ্ঠ পুকুরে ডুবে থাকতে পারে তাকে 1000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। শুনুন শুনুন মহাশয়রা, মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশ হলো, যদি কেউ এই মাঘ মাসে সারা রাত পুকুরে ডুবে থাকতে পারে তবে তাকে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। মহারাজ, আমি ঘোষণা শুনে এসেছি। মহারাজ, আমি রাজি। আপনি এই বয়সে সারা রাত পুকুরে ডুবে থাকবেন? আপনি কি পাগল? না 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 মহারাজ, আমি পাগল নই। আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে। যদি পুরস্কারের টাকাটা পাই তাহলে তার বিয়ের ব্যবস্থা করতে পারি মহারাজ। ঠিক আছে, চেষ্টা করুন। এই সকলে সাক্ষী রইলেন, এই আমি আকণ্ঠ ডুবে থাকছি। প্রহরী ওর দিকে নজর রাখবে। টাকার দরকারে মানুষকে এমনই পাগল হতে হয়। ভগবান রক্ষা করুন, ভগবান। হুজুর, এবার পুরস্কারের টাকাটা। আচ্ছা ব্রাহ্মণ, এই কনকনে শীতের রাত্রে আপনি কি করে গলা অবধি জলে ডুবেছিলেন? মহারাজ, আকাশে নক্ষত্র টিপ টিপ করে কেমন জ্বলছে, তাই দেখতে দেখতে রাত কেটে গেল। তাহলে তো তুমি পুরস্কারের টাকাটা পাবে না। সে কি মহারাজ, সে কি দোষটা কোথায়? ওই নক্ষত্রটির আলো দিয়েছে বলেই তো তুমি জলে ডুবে থাকতে পেরেছো। হে ভগবান, কি বিচার, হে ভগবান। নিয়ম অনুসারে ওই সময় আলো বা অগ্নির তাপ নেওয়া নিষেধ, তাই তুমি ঘোষিত পুরস্কার থেকে বঞ্চিত হলে।
জামাই গোপাল, গোপাল বলো তো গোপাল, এটা কি রাজার ন্যায় বিচার গোপাল? গোপাল, শুনলাম সব সভায়, শুনেছি তুমি ন্যায় বিচারে রাজাকে সাহায্য করো, কিন্তু কিন্তু গোপাল তুমি চুপ করে রইলে কেন? আমি কথা দিচ্ছি, আপনার পুরস্কারের টাকা আপনাকে আমি পাইয়ে দেব। আমায় 2 দিন সময় দিন। মন্ত্রী, আজ গোপাল অনুপস্থিত কেন? পেয়াদা পাঠাও। আচার্য হুজুর, পেয়াদা গোপালের খোঁজ নিয়ে এসো। কি হুজুর, এক্ষুনি খবর আনছি। গোপাল দাদা কোথায়? গোপাল দাদা, এই যে কি করছো? রাজা ডেকেছেন, এক্ষুনি চলো। তুমি রাজাকে গিয়ে বলো আমি খিচুড়ি রান্না করছি, রান্না শেষ হলেই তবে যাব। আরে এইভাবে কি খিচুড়ি রান্না হয়? ও তুই বুঝবি না রে বাবা, যা করছি সবাই গিয়ে সব খুলে বল। কি এই অদ্ভুত কাণ্ড, আমি এক্ষুনি গিয়ে বলছি। যাই যাই, এক্ষুনি যাই। কি হলো? গোপাল কই? মহারাজ বলল খিচুড়ি রান্না শেষ হলে তবেই আসবে। বাড়ি থেকে কেউ নেই? হুজুর, সবাই বাড়িতে আছে, কিন্তু গোপাল দাদা মাঠের মধ্যে লম্বা বাঁশ পুঁতে তার মাথায় চাল ডাল চাপিয়ে তলাতে খড়ের আগুন করেছে। অদ্ভুত কাণ্ড, এইভাবে খিচুড়ি রান্না? চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি। গোপাল, তুমি বাড়ি ছেড়ে মাঠে কেন? হুজুর, কাজ করছি। কি কাজ করছো? আগে রান্না করছি। মাঠের মধ্যে কি রান্না করছো? মহারাজ, খিচুড়ি রান্না হচ্ছে, দেখছেন না? আচ্ছা গোপাল, তুমি কি পাগল হলে? না মহারাজ, মাথা আমার ঠিকই আছে। আরে বাবা, অত উঁচুতে হাড়ি আর নিচে দিচ্ছ খড়ের জাল, এতে কি খিচুড়ি হবে? হবে মহারাজ, ঠিকই হবে। আরে বাপু, তুমি বুঝছো? ছোটবেলায় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় হোক। মহারাজ, আগামী মাসেই আপনার জন্মদিন, আর আমরা রাজ্যবাসীরা এই দিনটি খুবই আনন্দের সাথে পালন করি। তাই আজ এই ব্যাপারেই কিছু কথা বলতে চাই মহারাজ। জন্মদিন? ওহো, দেখেছো, একেবারে মনেই ছিল না। দেখতে দেখতে কত তাড়াতাড়ি একটা বছর পেরিয়ে গেল, কিছু বুঝতেই পারলাম না। যাই হোক, বলো মন্ত্রী, কি বলছিলে বলো। মহারাজ, এই বছরে কারা কারা আমন্ত্রিত হবে? গত বছর যারা যারা এসেছিলেন তাদের সবাইকে আমন্ত্রণ করতে হবে, বুঝেছো? আর শোনো, এর সাথে এবছর আরো 3 জনের নাম যোগ করো। কারা কারা মহারাজ? এই 3 জন হলেন কাঞ্চিরাজ রুদ্র সেন, কৌশলরাজ বিক্রম সিং এবং মণিপুর রাজ চন্দ্রকান্ত দেব। এরা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত সজ্জন ব্যক্তি। খুব ভালো মহারাজ, খুব ভালো। আমি এখনই কাঞ্চীনগরী, কৌশল রাজ্য এবং মণিপুরে রাজদূত পাঠিয়ে দিচ্ছি। বেশ, তোমার উপর সব ভার দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। মহারাজ, আর একটা কথা ছিল। বলো বলো, তাড়াতাড়ি বলে ফেলো। মহারাজ, ভালো লাগলে আপনার শেয়ার এই করবেন, লাইক করবেন। উৎসবে আপনার সভার একজন সভাসদকে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন।
এই বছর সেই পুরস্কার কে পাচ্ছেন মহারাজ? ভাবো ভাবো, এবছর নিশ্চয়ই একজন পুরস্কার পাবে। আমি তাকে আগে ভাগেই বেছে রেখেছি। ভেবে বলো তো সে কে? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ, কার ভাগ্যে রয়েছে এই দুর্লভ সম্মান? আপনারাও এতক্ষণ কি ভেবে পেলেন না কার ভাগ্যে রয়েছে এবারের সম্মান? এ তো দিনের আলোর মতো স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি তো এই ঘরেই বসে আছেন। না মহারাজ, আমরাও তো কিছুই বুঝতে পারছি না। গোপাল, তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? আমারও সেই একই অবস্থা মহারাজ, তবে আপনি তার আভাস ইঙ্গিত দিলে হয়তো চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, ইঙ্গিত দিচ্ছি। লোকটা একটু মোটা সোটা আর তার মাথা ভরা টাক। মোটা সোটা? তবে লোকটি নিশ্চয়ই খুব পেটুক, আর তার মাথা ভরা টাক মানেই সে একটু বয়স্ক। কিন্তু এতেও তো তার বিশেষ কৃতিত্বের পরিচয় পাওয়া গেল না মহারাজ। লোকটির আরো কিছু গুণ আছে। সে লোককে হাসিয়ে আনন্দ দিতে পারে। হাসিয়ে আনন্দ? কিন্তু তাতেও তো তার কোনো বুদ্ধির পরিচয় পাওয়া গেল না মহারাজ। বরং তাকে তো আমার বেশ অলস প্রকৃতির লোক মনে হচ্ছে। তবুও তার উপস্থিত বুদ্ধির অনেক পরিচয় আমি এর আগে পেয়েছি। কি হলো, এবারেও তুমি তাকে বুঝতে পারছো না? আমাকে ক্ষমা করুন মহারাজ, এই রকম কোনো লোক তো আমি এই সভায় খুঁজে পেলাম না। আপনি বরং দয়া করে তার নামটাই বলুন, আমরা আমাদের কৌতূহল নিবারণ করি। একান্ত যখন জানতে চাইছো তাই বলছি। তার নাম হলো শ্রীযুক্ত গোপাল চন্দ্র ভান্ডারী। গোপাল চন্দ্র ভান্ডারী? একটু সেকেলে নাম। আর নাম যখন গোপাল, তখন একটু নাড়ু গোপালের মতন দেখতে হবে। তাতে আর আশ্চর্য কি মহারাজ? তা বেশ, আপনার যাকে ভালো মনে হয়েছে তাকেই আপনি। আরে, এটা তো আমারই নাম। গোপাল, তুমিও না? বাহ, দেখতে দেখতে কদিনের মধ্যেই কৃষ্ণনগর রাজ্যের সীমানায় এসে পৌঁছে গেলাম। আরে, সামনে দূরে কে যেন হাত নেড়ে আমাকে থামতে বলছে। দেখছি আমাকেই ডাকছেন। কি করতে পারি আপনার জন্য? হে মহানুভব, আমার মনে হচ্ছে আপনি শহরেই যাচ্ছেন। আমি একজন বৃদ্ধ মানুষ, শহরের কাছের গ্রামেই আমার বাড়ি। কিন্তু আমি এমন পরিশ্রান্ত হয়ে পড়েছি যে চলবার শক্তি নেই। আহা, আপনার দেখাশোনা করার বুঝি কেউ নেই? কি বলবো কপালের পরিহাস, আমি এখন বৃদ্ধ অকর্মণ্য, তাই সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আহা আহা, ঠিক আছে ঠিক আছে, আপনি বিচলিত হবেন না। আমি এখনই আপনাকে ঘোড়ায় তুলে নিচ্ছি। আপনার অসীম দয়া, আপনার কথা আমি মৃত্যুকাল পর্যন্ত মনে রাখবো। ঠিক আছে ঠিক আছে, আপনি এবারে ঘোড়ায় উঠতে পারেন। ঘোড়ারই কথা যদি বললেন তবে শুনুন। এক সময় আমি নিজে হাতে ঘোড়া চালিয়েছি, এখন এই বয়সেও ঘোড়া দেখলে হাত নিষ্পিস করে। তাহলে আর দেরি কেন? আপনার স্বাদ আপনি পূর্ণ করে নিন। আপনি ঘোড়া চালিয়ে চলুন, আমি পেছনে বসছি। আরে, আপনি হঠাৎ ঘোড়া থামিয়ে দিলেন। আপনি কি এইখানেই নামবেন? এবার আপনি নেমে পড়ুন। আচ্ছা, এই আমি ঘোড়া থেকে নেমে পড়লাম। এবার আপনাকে নামতে সাহায্য করছি। আরে, আপনি খামোকা আমাকে নামিয়ে দিতে চাইছেন কেন? এই তো বললেন আপনার গ্রাম এসে গেছে। সে তো বুঝলুম, কিন্তু আপনি আমাকে এই আমার ঘোড়া থেকে নামিয়ে দেবার কে শুনি? তার মানে? মানে আবার কি? এটা তো আমার ঘোড়া, আপনি বলছেন আমি নেবে যাব? এ আবার কোন দেশীয় রীতি বাপু? আপনি তো এতক্ষণ আমার ঘোড়াতে চড়েই এলেন, এবার মানে মানে নিজের পথ দেখুন। যান বলছি। আশ্চর্য লোক তো আপনি। রাস্তায় দাঁড়িয়েছিলেন, হাঁটার শক্তি ছিল না, আমি আপনাকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে এলাম, আর আপনি এখন বলছেন আপনার ঘোড়া। খুব ভালো অভিনয় জানেন তো আপনি।
আমি তখনই বুঝেছিলাম আপনি এই রকমটাই করবেন। তখন থেকে খালি কথা ঘোরানোর চেষ্টা। আমারও 3 কোটি বয়স হলো, লোক চিনতে আর বাকি নেই। বলে কিনা ওর ঘোড়া। ইয়ার কি হচ্ছে? এক্ষুনি ঘোড়া থেকে নেমে যান, না হলে জোর করে নামিয়ে দেবো। অত সস্তা? আমি চেঁচিয়ে এক্ষুনি লোক জড়ো করছি। আরে কে কোথায় আছেন? বাঁচান বাঁচান, মেরে ফেললো, বাঁচান! আরে কে কোথায় আছেন? কি হয়েছে? চেঁচাচ্ছ কেন খুড়ো? দেখুন না মশাইরা, এই দুষ্ট লোকটা আমার ঘোড়াটা চুরি করতে চায়। আরে না না না, একদম ভুল। এই বুড়োটা একটা মিথ্যেবাদী। এতক্ষণ আমার ঘোড়ায় চড়ে এবার আমাকেই ঘোড়া থেকে বেদখল করার ধান্দা। এই নেমে এসো বলছি। দাঁড়ান, ব্যাপারটা বুঝতে দিন। ঘোড়াটা যখন আপনার বলছেন, তাহলে এই বৃদ্ধ ঘোড়ার ওপরে কেন? আপনি এবার নিচে দাঁড়িয়ে আছেন কেন? আরে এটাই তোর কারসাজি। এ তো বড়ই জটিল সমস্যা হে। এই ভদ্রলোক মনে হয় সত্যি কথাই বলছে। আরে এ তো দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি ঘোড়ার উপর বসে আছি, ঘোড়া আমার। অযথা ঝামেলা না বাড়িয়ে বরং মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে চলুন, তিনি এর একটা বিহিত করে দেবেন। হ্যাঁ, ঠিক এক্ষুনি যাওয়া যাক। রাজবাড়ি বেশি দূর নয়। হ্যাঁ, চলুন চলুন তো, আমি রাজি। আমারও কোনো আপত্তি নেই, তবে ও বেটাকে আগে ঘোড়া থেকে নামান। ও যেন আমাদের সঙ্গেই হেঁটে যায়। আপনাদের দুজনের অভিযোগই আমি মন দিয়ে শুনলাম। ব্যাপারটা বড়ই জটিল। আপনাদের মধ্যে একজন মিথ্যে কথা বলছেন, আবার তিনি আমার সামনে দাঁড়িয়েও আছেন। যেই হন, এ তার খুবই দুঃসাহস। ইনি হয়তো জানেন না যে দোষী প্রমাণিত হলে তার চরম শাস্তি হবে। মহারাজ, আমাকে কি দেখে আপনি বুঝতে পারছেন না যে আমার পক্ষে কারোর ঘোড়া চুরি করা সম্ভব নয়? ওই পাজিটাকেই এখন ধরে জেলে পুরছেন না কেন? মহারাজ, এই লোকটির কাতর মুখ থেকে আপনি ভুলবেন না। ঠিক এইরকম ভাবেই আমি ঠকেছিলাম। আমি পরদেশী, শুনেছি আপনার রাজসভায় কখনো অন্যায়ের সাথে আপোষ হয় না। মহারাজ, আপনি ন্যায় বিচার করুন। তোমরা দেখছি আমাকে ভাবিয়ে তুললে। তোমাদের যা ভাবগতি, তাতে তোমাদের কাউকেই আমার চোর বলে বিশ্বাস হয় না। অথচ মজার কথা যে তোমাদের একজন চোর। ঠিক আছে, এর বিহিত এখনই করছি। গোপাল, আনটা করুন মহারাজ। গোপাল, তুমি তো প্রথম থেকে সবই শুনেছো। এখন যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত করে আমার সম্মান রক্ষা করো। এর বিহিত করা এমন একটা কিছু শক্ত কাজ নয় মহারাজ। তবে আজকে আমি কিছু করবো না। যা বিচার সব কাল করবো মহারাজ। কেন কাল কেন? যা আবার আজই হোক। বললাম তো, যা বলার আমি কাল বলবো। আজ আপাতত আপনাদের এই ঘোড়াটা আমার জিম্মায় থাকুক। কাল সকালবেলায় আপনারা আসবেন। শুনলেন তো, আপনারা এখন আসুন। মহারাজ, এবার ঘোড়াটিকে দয়া করে আপনার ওই বিশাল অশ্বশালায় পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, ঘোড়াটির গা থেকে সমস্ত পোশাক পরিচ্ছদ খুলিয়ে এমন ভাবে রাখার ব্যবস্থা করুন যাতে সব ঘোড়ার সাথে ও একেবারে মিশে যায়। তবেই হবে আসল মজা। আচ্ছা, আমি বোধহয় ব্যাপারটা একটু বুঝতে পারছি। মহারাজ, গোপালের কথা মতো গতকালের সেই দুজন আজ এসেছে বিচার চাইতে। ঠিক আছে, ওদের ডেকে পাঠাও। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার কথা মতো আমি এই সকালই চলে এসেছি। কোনো সিদ্ধান্তে কি এলেন? গতকাল সারা রাত আমার ঘুম হয়নি। আপনারা একটু ধৈর্য ধরুন, কিছুক্ষণের মধ্যেই এর মীমাংসা হয়ে যাবে। গোপাল, তোমার কাজ শুরু করো। মহারাজ, প্রথমে এই বৃদ্ধ মানুষটির কথাই ধরা যাক। উনি বলছেন ঘোড়াটি ওর নিজের, তাই তো? নিজের মানে সেই ছোট্টবেলা থেকে ওকে মানুষ করেছি। আহা, কি সুন্দর ডাকে, চি চি। বেশ, মানুষই যখন করেছেন তখন তাকে চিনতে আপনার কোনো অসুবিধা হবে না মনে হয়। ঘোড়াটি মহারাজের অশ্বশালায় আছে। আমাদের লোক আপনাকে সেখানে নিয়ে যাচ্ছে। আপনি ঘোড়াটাকে নিয়ে আসুন। কোথায় অশ্বশালা? আমি এখনই গিয়ে তাকে নিয়ে আসছি। ওই মাটি করেছে। এই এত ঘোড়ার মাঝে আমার ঘোড়াটা কোথায়? ওই তো, না, ওই তো, না, ওইটা, না, তাহলে ওইটা। এ কি রে বাবা, এই যে কিছুই ভেবে পাচ্ছি না। এরকম ভাবে কি খোঁজা যায়? তোমরা নিশ্চয়ই কোনো মতলব করেছো। আমার ঘোড়া আমাকে ফেরত দেবার ইচ্ছা তোমাদের নেই। চলো এখনই মহারাজের কাছে চলো। ছেলেবেলা থেকে ঘোড়া মানুষ করেছে আর নিজের ঘোড়া নিজেই চিনতে পারলো না। ঘোড়াটা তো এখানেই ছিল। পুরোটাকে দেখে আমি ঠিকই আন্দাজ করেছিলাম। মহারাজ, এক কঠিন চক্রান্ত করা হয়েছে। আমার ঘোড়া ওখানে নেই মহারাজ। আমাকে বৃদ্ধ মানুষ পেয়ে আমার সাথে আপনারা একই তামাশা করছেন।
তামাশা কি অন্য কিছু সেটা পরে বুঝবেন। এখন আপনি এখানে বসুন। এবার আপনি গিয়ে ঘোড়াটা নিয়ে আসুন। যথা আজ্ঞা মহারাজ। তুফান, তুফান। বাহ, ওই লোকটিকে দেখে তো ঘোড়াটা চঞ্চল হয়ে উঠেছে। আচ্ছা, ঘোড়ার আসল মালিক কে এবার বোধহয় বোঝা যাবে। প্রহরীরা, এই হলো আমার ঘোড়া, আমার তুফান। আরে আরে, ওই তো আপনি ঠিক ঘোড়াটিকেই চিনে নিয়ে এসেছেন। বাহ, চমৎকার! আপনি ঘোড়াটির প্রকৃত মালিক। তাহলে খুড়ো, তোমার জারি জুড়ি তো আর খাটলো না। এবার তোমাকে নিয়ে কি করা যায় বলো তো? এর চরম শাস্তি আমি দেব। এই, কে আছিস? একে এখনই কারাগারে নিক্ষেপ কর। বেটা আমাকে বোকা বানাতে এসেছিল। মহারাজ, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, আর কখনো এই কাজ করব না মহারাজ, আমাকে ছেড়ে দিন হুজুর। কোনো ক্ষমা নয়, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। এই, একে নিয়ে যা। কিন্তু আপনিই বুঝলেন কি করে যে ঘোড়াটা ওর নয়? এ আর এমন কি কঠিন কাজ? যে লোকটা বলে যে ছোট্টবেলা থেকে ঘোড়াটা মানুষ করেছে, সে ঘোড়া তাকে চিনতে পারবে না? লোকে এভাবে বেড়াল পুষলেও বেড়াল তাকে চিনতে পারে, আর ঘোড়া তখন ছাড়। ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। এই আমার ছদ্মবেশ, এর আর প্রয়োজন নেই। আরে, এ কি চন্দ্রকান্ত? আপনি এই বেশি? হ্যাঁ মহারাজ, আসলে গোপালের বুদ্ধির তারিফ আমি নানা জায়গা থেকে শুনে আসছি। তারপর আপনার জন্মদিনের নিমন্ত্রণ পত্রে গোপালের সম্বর্ধনার খবর পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম যাই, নিজেই ছদ্মবেশ নিয়ে গোপালকে পরীক্ষা করি। আর ভাগ্যক্রমে এরই মধ্যে ঘটনাটা ঘটে গেল, আর তাতে আমার চোখ আরো খুলে গেল। ধন্য আপনার গোপাল ভাঁড়। আজ আমার জীবনের একটা স্মরণীয় দিন। ভগবানের কাছে প্রার্থনা করি গোপালের নাম যেন দিক থেকে দিগন্তরে এইভাবে ছড়িয়ে পড়ে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মণিপুর চন্দ্রকান্ত দেবের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। আপনাদের সকলের আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম।